Hello friends, I am MD Harun Al Rashid and it's your YouTube channel Harun Barjon. Today in this video I will discuss about the modification of mRNA from the chapter Molecular Basis of Inheritance class 12, especially for NEET aspirant. এখানে আমরা ডিসকাস করব যে ট্রান্সক্রিপশন এর আগের ভিডিওতে আমি ট্রান্সক্রিপশন পদ্ধতি আলোচনা করেছি এবং প্রত্যেকটা ভিডিও এই চ্যাপ্টার প্রত্যেকটা ভিডিও আমি লিংক ডেসক্রিপশন দিয়ে দেবো। তো বলছি এখানে যে ইউক্যারিওটিকের ক্ষেত্রে আমরা বলছি মডিফিকেশন অফ এমআরএনএ, মডিফিকেশন অফ এমআরএনএ। এবার ট্রান্সক্রিপশন হওয়ার পরে আমরা কি তৈরি করেছি? এমআরএনএ তৈরি করেছি। এটা কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে, নট প্রোক্যারিওটিক। যেহেতু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে তোমার ইন্ট্রন থাকে না। ইন্ট্রনটা কি? ইন্ট্রনটা হচ্ছে ইনঅ্যাক্টিভ পার্ট অফ দ্য ডিএনএ, এমআরএনএ। এমআরএনএ যে পার্টটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় জিন থাকে তাকে আমরা ইন্ট্রন বলি, যেটা সক্রিয় থাকে তাকে এক্সন বলি। তো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যেহেতু ইন্ট্রন থাকে না তাই তাকে স্প্লাইসিং বা কেটে বাদ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে যেহেতু ইউক্যারিওটিকের এমআরএনএকে আমরা এই যে ইউক্যারিওটিকের যে এমআরএনএটা তৈরি হচ্ছে সেই এমআরএনএটাকে আমরা কি বলি? মানে প্রি এমআরএনএ বলা হয়। কেন প্রি এমআরএনএ বলা হয়? কারণ এটা আরেকটা নাম হচ্ছে HNMRNA বা বলা হয় হেটেরোজেনাস নিউক্লিয়ার এমআরএনএ। কেন বলা হচ্ছে? কারণ এই এমআরএনএর মধ্যে কি রয়েছে? তো এরকম ভাবে এর যে এমআরএনএ হয়, এটা যে এমআরএনএ হয়, দেখবে যে এর এইখানে রয়েছে এক্সন পার্ট রয়েছে, এখানে এক্সন পার্ট রয়েছে, আর কি রয়েছে? এই জায়গাটাতে ইন্ট্রন পার্ট যুক্ত রয়েছে। এবার এই ইন্ট্রন পার্টটা যখন যুক্ত থাকবে, যেহেতু এটা নিষ্ক্রিয় প্রোটিন, নিষ্ক্রিয় জিন, তাই সঙ্গে কি হচ্ছে যে এটা দিয়ে থাকলে এমআরএনএ আকারটা অনেকটাই বড় হবে এবং কি হবে? এটা নিষ্ক্রিয় প্রোটিন তৈরি করবে, যার ফলে সেটাকে আমরা সক্রিয় প্রোটিন আমরা পাবো না ট্রান্সলেশন প্রসেসের পরে। তাই এই পার্টটাকে আমাকে কেটে বাদ দিতে হবে, 1 নম্বর মডিফিকেশন। 2 নম্বর মডিফিকেশন যে 5 প্রাইম যে রয়েছে সেই 5 প্রাইম সাইডে 7 মিথাইল গুয়ানোসিন ক্যাটাবলিক অ্যাক্টিভেটর প্রোটিন যুক্ত করতে হবে। আরেকটা কি মডিফাই করতে হবে? এই 3 প্রাইম প্রান্তে মোটামুটি 50 থেকে 250 খানা অ্যাডেনোসিন যুক্ত করতে হবে, অ্যাডেনোসিন যুক্ত করতে হবে। এই 3টা মডিফিকেশন আমাদের কার ক্ষেত্রে? ইউক্যারিওটিক এমআরএনএ ক্ষেত্রে করতে হয়, কিন্তু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এগুলো কোনোটাই দরকার হয় না। তাই প্রোক্যারিওটিক ট্রান্সলেশন প্রসেসটা বা প্রোক্যারিওটিক মডিফিকেশন প্রসেসের দরকার পড়ে না, শুধু ইউক্যারিওটিক ক্ষেত্রেই পড়ে। এবার হচ্ছে দেখো, যখন ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি হচ্ছে, এগুলো কেন দরকার পড়ছে প্রথম পয়েন্ট জেনে আগে। কারণ ট্রান্সক্রিপশন প্রক্রিয়া যখন এর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে যে এমআরএনএটা তৈরি হলো, এই নিউক্লিয়াসের মধ্যে যে এমআরএনএটা একদিকে পলি এ টেল যুক্ত হয়েছে, একদিকে 7 মিথাইল গুয়ানোসিন ক্যাপ যুক্ত হয়েছে, আর স্প্লাইসিজমের মাধ্যমে স্প্লাইসিং প্রক্রিয়ায় ইন্ট্রন বাদ হয়েছে। কেন বাদ? উদ্দেশ্য হচ্ছে যখন এই এমআরএনএটা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের মধ্যে যাবে তখন সাইটোপ্লাজমের যে নিউক্লিয়াস এনজাইমগুলো রয়েছে সেই এনজাইমগুলোকে ডিগ্রেড করে দেবে। বলে কি হচ্ছে? ওর জন্য 7 প্রাইম বা 5 প্রাইম বা 3 প্রাইমটাকে প্রোটেকশন দেওয়ার জন্য পলিঅ্যাডেনাইলেশন বা 7 মিথাইল গুয়ানোসিন ক্যাপ যুক্ত হতে হবে। আরও একটা রিজন হচ্ছে যে যখন তোমার ট্রান্সলেশন পদ্ধতি চালু হবে, তো ট্রান্সলেশন পদ্ধতি কোন দিক থেকে চালু হবে সেটাকে আইডেন্টিফাই, সেই প্রসেসটা ঠিকভাবে চালু করার জন্য আমাদের কি এই 7 মিথাইল ক্যাপ গুয়ানোসিন ক্যাপ মডিফিকেশনটা খুব দরকার। বুঝতে পারলে? তারপর এই মডিফিকেশন হওয়ার পরে তখন সেই ম্যাচিওর এমআরএনএ তোমার যাবে কোথায়? ট্রান্সলেশন প্রক্রিয়া হওয়ার জন্য সাইটোপ্লাজমের মধ্যে যাবে। ক্লিয়ার? যেহেতু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কোনো নিউক্লিয়াসও নেই আর কোনো এরকম মডিফিকেশন দরকার নেই, ইন্ট্রন থাকে না ওদের ক্ষেত্রে। বলছে ইন ইউক্যারিওটস দেয়ার আর 2 অ্যাডিশনাল কমপ্লেক্সিটিস। এখানে ইউক্যারিওটের ক্ষেত্রে দুটো বেশি কমপ্লেক্সিটি বা জটিলতা দেখা দিল। কি কি? 1 নম্বর পয়েন্ট বলছে দেয়ার আর অ্যাটলিস্ট 3 আরএনএ পলিমারেজ ইন নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের ক্ষেত্রে 3 ধরনের আরএনএ পলিমারেজ রয়েছে, আরএনএ পলিমারেজ 1, 2 এবং 3। কিন্তু প্রোক্যারিওটের ক্ষেত্রে শুধুমাত্র একটা আরএনএ পলিমারেজ 3 এটাই কাজ করে, যেটা এমআরএনএ কে ট্রান্সলেট করে। কিন্তু এক্ষেত্রে 3 ধরনের আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2, আরএনএ পলিমারেজ 3। দেয়ার ইজ এ ক্লিয়ার কাট ডিভিশন অফ লেবার। দ্য আরএনএ পলিমারেজ 1 ট্রান্সক্রাইব রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ বলতে এখানে যে 20 সাব ইউনিটগুলো দেওয়া হয়েছে, এটা হচ্ছে তোমার যে ইউক্যারিওটিক ক্ষেত্রে কি হচ্ছে, একটা হচ্ছে 18S রাইবোজোমাল আরএনএ, আর এখানে 28S আরএনএ, 5.8S
RNA and 5S ribosomal RNA. Well, RNA polymerase what transcribe ribosomal RNA, whereas the RNA polymerase 3 is responsible for tRNA and 5S RNA and some S and small nuclear RNA. The polymerase 2 is transcribed precursor mRNA বা heterogeneous nuclear mRNA. heterogeneous টার্মটা কেন ব্যবহার করে বললাম, যেহেতু এক্সন এবং এন্ট্রন দুটো জিন পার্ট থাকছে, একটা সক্রিয় একটা নিষ্ক্রিয়, তাই এই দুটো জিন পার্টকে একসঙ্গে বলছি আমরা HNmRNA বা heterogeneous nuclear mRNA। যেহেতু নিউক্লিয়াসের মধ্যে তৈরি হচ্ছে তাকে নিউক্লিয়ার mRNA বলা হচ্ছে। নাম্বার 2, the second complexity is their primary transcript. primary transcript বলতে এই যে mRNA তৈরি হলো সেটাকে প্রাইমারি ট্রান্সক্রিপ্ট বলা হয়। both the exon and the intron, তাহলে এক্সন থাকছে, ইন্ট্রনও থাকছে। আর ইন্ট্রন হচ্ছে আর নন ফাংশনাল, অর্থাৎ ইন্ট্রন আসলে নন ফাংশনাল কথা বলা ভুল, কারণ ইন্ট্রন কি করে যে এক্সনের এক্সপ্রেশনকে নিয়ন্ত্রণ করে কিন্তু সক্রিয় কোনো প্রোটিন তৈরি করতে পারে না, তাই নন ফাংশনাল বলা হয়। হেন্স it is subjected to process called splicing where the introns are removed and exons are joined in a defined order. তাহলে কি হচ্ছে যে এর জন্য কি দরকার, এর জন্য হচ্ছে তোমার একটা পদ্ধতি যার নাম হচ্ছে স্প্লাইসিং। সেই পদ্ধতির মাধ্যমে তোমরা কি করি আমরা, সেই পদ্ধতির মাধ্যমে আমরা ইন্ট্রনটাকে কেটে বাদ দিয়ে দিই এবং এক্সনটাকে যুক্ত করি। যেমন দেখো এখানে চলে এসো পরের পেজে, এবার বলছে HN আন্ডারগোজ, এবারে তাহলে স্প্লাইসিং প্রসেসটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো স্প্লাইসিং হচ্ছে এটা একটা mRNA, এর তিনটে পদ্ধতি স্প্লাইসিং হয়, একটা প্রি mRNA স্পেসিয়েশন, একটা গ্রুপ 2 সেলফ স্প্লাইসিং, একটা হচ্ছে গ্রুপ 1 সেলফ স্প্লাইসিং। প্রথমে মনে রাখো যে আমরা যখন আরএনএ গঠন পড়বো, আরএনএ গঠনে কি দেখেছিলাম আমরা, এটা একটা রাইবোজ সুগার এবং এই রাইবোজ সুগারে দুটো হাইড্রোক্সিল গ্রুপ থাকে, ক্লিয়ার, দুটো হাইড্রোক্সিল গ্রুপ থাকে। এবার কি হয়, যখন এর সঙ্গে কোনো নিউক্লিওটাইড যুক্ত হয়, এর সঙ্গে কোনো একটা নিউক্লিওটাইড যুক্ত হয়, অন্য একটা নিউক্লিওটাইড যখন যুক্ত হচ্ছে এরকম ভাবে, তখন এই যে পোলার গ্রুপটা রয়েছে, এই পোলার গ্রুপ বা 2 নম্বর কার্বনের যে পোলার গ্রুপটা রয়েছে, সেই পোলার গ্রুপটা কি করে, এই ফসফেট বন্ডকে নিউক্লিওফিলিক অ্যাটাক করে। নিউক্লিওফিলিক অ্যাটাক মানে হচ্ছে একটা হাই ইলেকট্রন কন্টেনিং হাইলি ইলেকট্রন নেগেটিভ মলিকুল দ্বারা অন্য একটা নেগেটিভ মলিকুলকে অ্যাটাক করে। এই যেখানে সংজ্ঞাটা দিয়েছি দেখো, নিউক্লিওফিলিক অ্যাটাকের মানে হচ্ছে ইজ এ কেমিক্যাল রিয়াকশন দ্যাট অকার ইন 2 স্টেপ ডিউরিং প্রি mRNA স্প্লাইসিং। তাহলে প্রি mRNA মানে যেটা আমরা আরএনএ ট্রান্সক্রিপ্ট পেলাম বা হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ পেলাম। দ্য রিয়াকশন ইনভলভ 2 প্রাইম হাইড্রোক্সিল গ্রুপ, দেখো 1 এই 2 নম্বর কার্বনের যে হাইড্রোক্সিল গ্রুপ, আর 3 নম্বর 4 নম্বর ও ফসফেট। তাহলে এই যে 2 নম্বর কার্বনের যে হাইড্রোক্সিল গ্রুপ অফ দ্য ব্রাঞ্চ পয়েন্ট অ্যাডনোসিন, এবং এটা কি করে অ্যাডনোসিন অ্যান্ড 3 প্রাইম হাইড্রোক্সিল গ্রুপ অফ দ্য 5 প্রাইম এক্সন। তাহলে এই যে 5 প্রাইম এটা ধরনের ইন্ট্রনের 2 প্রাইমের হাইড্রোক্সিল গ্রুপ, 5 প্রাইম ফসফেট গ্রুপ ক্যাটাগরি। যেখানে দেখো যে এটা একটা নিউক্লিওটাইড এখানে যুক্ত রয়েছে এক্সন, এখানে নিউক্লিওটাইড যুক্ত রয়েছে। এবার মধ্যে কি হচ্ছে, এই যে এখানে একটা নিউক্লিওটাইড, সেই নিউক্লিওটাইডের হাইড্রোক্সিল গ্রুপটা মানে এই 2 নম্বর কার্বনের হাইড্রোক্সিল গ্রুপটা এই ফসফেট বন্ডকেও অ্যাটাক করছে। কার ফসফেট বন্ড? এক্সন ফসফেট বন্ডকে অ্যাটাক করছে। যার ফলে কি হচ্ছে, তোমার এই বন্ডটাকে ব্রেক করে দিচ্ছে, এবং হাইড্রোক্সিল যুক্ত করছে। এবার এই যে হাইড্রোক্সিল তৈরি হলো, এই ট্রান্সএস্টেরিফিকেশন 1, এই হাইড্রোক্সিল গ্রুপটা আবার নিউক্লিওফিলিক অ্যাটাক করছে কি পরবর্তী এক্সনের ফসফেট গ্রুপকে, যার ফলে এটা পুরো ল্যারিয়েট স্ট্রাকচার হিসেবে আলাদা হয়ে আছে। এবং এই দুটো এক্সন 1 and 2, এক্সন 1 and এক্সন 2 পরস্পরের সঙ্গে কি হচ্ছে, লাইগেজ বলে একটা এনজাইম রয়েছে, লাইগেজ মলিকুলার গ্লু বলা হয়, যেটা এটিপি খরচ করে এডিপি এবং ফসফেট তৈরি করছে, এবং তৈরি করার পরে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এটা একটা পদ্ধতি হলো, এটা ট্রান্সএস্টেরিফিকেশন পদ্ধতি। তাহলে স্টেপ 1 কি হচ্ছে দেখো, এটা পড়ে বোঝার চেষ্টা করো। স্প্লাইসিং পদ্ধতি, 2 প্রাইম হাইড্রোক্সিল গ্রুপ অফ দ্য ব্রাঞ্চ পয়েন্ট অ্যাডনোসিন, তাহলে ব্রাঞ্চ পয়েন্ট এটা একটা এখানে অ্যাডনোসিন যুক্ত রয়েছে, অ্যাডনোসিন
যুক্ত রয়েছে। ইন্ট্রন এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। The 2' hydroxyl branch point of the adenosine attack the phosphodiester bonds of the guanine residue at the 5' end of the intron. তাহলে কি করা হলো, এই 2' হাইড্রোক্সিল গ্রুপটা হলো 5' এন্ডের, এই 5' এন্ড মানে এই যেটা 5' এন্ড, এখানে 5' এন্ড, 5' এন্ডে যে ফসফেট থাকে তাকে অ্যাটাক করলো। This create a lariat intermediate, এটা মাঝে মাঝে একটা ল্যারিয়েট ফর্ম তৈরি করলো, ব্রাঞ্চ করার ফলে একদিক কেটে দিল পুরো, which is looped structure containing the intron and 3' exon. তাহলে 3' exon ধরে রয়েছে, 2' ও 5' কেটে গেছে। এটা হল ট্রান্সস্টেরিফিকেশন 1। Step 2, the 3' hydroxyl group of the 5' exon, 3' hydroxyl group, এই 3' hydroxyl group, এই 3' hydroxyl group কারণ এটা 3' হয়ে গেছে। Again, group of the 5' exon attack the phosphodiester bond of the 3' splice site. তাহলে এই এর কি হচ্ছে, এই 3' splice site এখানে রয়েছে, যেটা একে আবার হাইড্রোক্সিল গ্রুপটা হয়ে গিয়ে অ্যাটাক করছে। অ্যাটাক করার ফলে কি হচ্ছে, splice site the join the 2 exon is released intron in lariat form. তার ফলে কি এটাকে এই ফসফরাসের বন্ডটাকে ব্রেক করছে, ল্যারিয়েট আকারে বেরিয়ে যাচ্ছে, এটা পরস্পরের সঙ্গে লাইগেজ দ্বারা যুক্ত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা পদ্ধতি যেটা আমরা গ্রুপ 2 সেলফ গ্রুপ 1 সেলফ স্প্লাইসিং এ দেখতে পাবো। গ্রুপ 2 এর ক্ষেত্রে শুধুমাত্র এখানে অ্যাডেনিন হাইড্রোক্সিল গ্রুপ আর এখানে গুয়ানিন হাইড্রোক্সিল গ্রুপ, এটুকুই পার্থক্য। কিন্তু গ্রুপ 1 যেটা হচ্ছে, এটা হচ্ছে SNRNP, অর্থাৎ স্মল নিউক্লিয়ার SNRNP, এর মানে হচ্ছে স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিওপ্রোটিন, প্রোটিন। মোটামুটি 50 খানা এরকম প্রোটিন রয়েছে যাদের হেলিকেজ অ্যাক্টিভিটি রয়েছে। হেলিকেজ মানে যেটা হাইড্রোজেন বন্ডকে ভেঙে ফেলছে, হেলিকেজ অ্যাক্টিভিটি। তো প্রথমে কি করা হয়, 5' এন্ডের যে সাইডটা রয়েছে সেখানে তোমার যুক্ত হয় কি, প্রথমে যুক্ত হয় কি U2 এবং U6। তারপর হচ্ছে কি হচ্ছে, আবার একই অ্যাডেনোসিনের নিউক্লিওফিলিক, এবং এর কাজ হচ্ছে কি, এই যে U1 U2 U3 U4 U5 U6 এই যেগুলো কি, এগুলো হচ্ছে তোমার মানে স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিওপ্রোটিন। ওকে, এই প্রোটিনগুলোর কাজ হেলিকেজ অ্যাক্টিভিটি রয়েছে। এরা কি করে, দুটো এক্সনের দুটো সাইডকে পাশাপাশি আনার ফলে এখানে একটা স্ট্রাকচার ফর্মেশন হয়, এবং এই যে ইন্ট্রনের যে অ্যাডেনিন সাইডের হাইড্রোক্সিল গ্রুপ রয়েছে আবার ওই নিউক্লিওফিলিক অ্যাটাক করে ট্রান্সস্টেরিফিকেশন করে, এবং এরকম ভাবে তোমার ল্যারিয়েট স্ট্রাকচার বেরিয়ে যায়। মেন কথা হচ্ছে আমার এক্সনগুলোকে রিমুভ করতে হবে, ইন্ট্রনগুলোকে যুক্ত করতে হবে, তবে একটা ফাংশনাল এমআরএনএ তৈরি হবে। নেক্সট পেজে চলে আসছি। এবার কি করা হলো, এবার টেলিং করতে, অর্থাৎ লেজ প্রান্ত যুক্ত করতে পারতে 5' এবং 3'। যেখানে বলা হচ্ছে, দেখো কিভাবে বলা হচ্ছে জিনিসটাকে, অ্যাডেনাইলেট রেসিডিউ 200 to 300, এর আগে মনে হচ্ছে তোমার এটা হলো স্প্লাইসিং। এবার হচ্ছে ক্যাপিং। In capping, an unusual nucleotide methyl guanosine triphosphate is added to the 5' end of the hnRNA. এবার যে hnRNA স্প্লাইসিং হয়ে গেল, স্প্লাইসিং হওয়ার পরে ইন্ট্রন বাদ হয়ে গেল, এরপরে কি হলো, 5' যে এন্ড রয়েছে সেখানে একটা মিথাইল গুয়ানোসিন অ্যাড হবে। কিভাবে দেখো অ্যাড হচ্ছে, জাস্ট সিম্পল ফর্মুলাটা দেখো, যে এই যে গুয়ানোসিন মানে কি 5' 7 মিথাইল গুয়ানোসিন ক্যাপ, গুয়ানোসিন মানে বুঝতে পারছো, গুয়ানোসিন মানে কি, এই যে আমাদের এটা গুয়ানিন স্ট্রাকচার, এখানে গুয়ানোসিন কি হচ্ছে, এটা 7 1 2 3 4 5 6 7 8 9,
তো এই যে নাইট্রোজেন 7 নম্বর নাইট্রোজেন এর সঙ্গে কি যুক্ত হবে, মিথাইল গ্রুপ যুক্ত হবে। তারপরে কি হচ্ছে 7 মিথাইল গুয়ানোসিন যুক্ত হচ্ছে। এবার কিভাবে যুক্ত হচ্ছে দেখো, এটা কি হয়, প্রথমে সাথে এই যে সাইডে এটা আমার রয়েছে, ধরে নাও এই সেকশনটা, বা এটাই ধরে নাও না কেন, তাহলে তো হলো যে এটা আমার লাস্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স। ধরেন এখানে 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 ধরো সাইটোসিন আছে আমার, ঠিক আছে, মানে এই লাস্ট সিকোয়েন্সটাতে নিউক্লিওটাইড হচ্ছে সাইটোসিন। এবার ওর সঙ্গে কি হয়, 3টে ফসফেট যুক্ত থাকে, সাইটোসিন ট্রাইফসফেট, যেটা সিটিপি বলছি আমরা। এবার ওই লাস্ট যে ফসফেট গ্রুপ থাকবে সেই ফসফেট গ্রুপের সঙ্গে একটা গুয়ানিন যুক্ত হবে। নিউক্লিওটাইড কি নিউক্লিওটাইড, পুরো নিউক্লিওটাইড, যেহেতু ফসফেট রয়েছে, তোমার নাইট্রোজেন বেস রয়েছে আর রাইবোজ সুগার রয়েছে, এবং সেই গুয়ানিনের 7 নম্বর কার্বন যে নাইট্রোজেন যেটা থাকবে তার সঙ্গে মিথাইল গ্রুপ যুক্ত হবে। এই জন্য এই নামটা হচ্ছে 7 মিথাইল গুয়ানোসিন ক্যাপ। এরপর হচ্ছে অ্যাডেনাইন রেসিডিউ। এবার আমাকে তাহলে ওটা যুক্ত হলো, এরপরে যুক্ত হবে আমাদের অ্যাডেনিন। অ্যাডেনিনটা কিভাবে পড়ে নাও, বলছে ইন টেইলিং মানে পলিএটেইলের ক্ষেত্রে বলছে adenine 200 to 300 are added to 3' end of the template independent manner. It is fully processed HN-RNA now called mRNA that is transferred. তাহলে এবার এই যে পলিএটেইলটা কত, তাহলে 7 মিথাইল গুয়ানোসিন ক্যাপ কারা যুক্ত হচ্ছে, এটা হচ্ছে গুয়ানিল ট্রান্সফারেজ এনজাইম, গুয়ানিল N7 মিথাইল ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে। তার নামগুলো হচ্ছে আরএনএ গুয়ানিন N7 মিথাইল ট্রান্সফারেজ এবং আরএনএ গুয়ানিল ট্রান্সফারেজ। গুয়ানিল ট্রান্সফারেজ মানে সেখানে গুয়ানিনটা ট্রান্সফারেজ যুক্ত হলো, আর N7 মিথাইল ট্রান্সফারেজ মানে সেই গুয়ানিনের 7 নম্বর কার্বনে নাইট্রোজেনে তোমার মিথাইল গ্রুপটা যুক্ত হলো। এরপর 200 to 300 adenine বা 50 to 50 adenine nucleotide added to the 3' end of the polyetail। তারপর কি হলো, তাহলে একদিকে হলো 5' হলো, একদিকে পলিএটেইল হলো, এদিকে মধ্যখানে তোমার ইন্ট্রন বাদ দিয়ে পুরো অনলি প্রোটিন কোডিং সিকোয়েন্স দ্যাট ইজ এক্সো যুক্ত হলো। আর এটা দুপাশে একটা জিনিস দুপাশে কি থাকে, দুটো ইউটিআর রিজন। ইউটিআর মানে হচ্ছে আনট্রান্সলেটেড রিজন, মানে ট্রান্সলেশন পদ্ধতি শুধুমাত্র এই প্রোটিন অংশের হবে, কিন্তু বাকি অংশের হবে না। The significance of such complexity is now beginning to be understood. The split gene arrangement represents probably an ancient feature of the genome. তাহলে স্প্লিট জিন কোনটা বলা হলো, ইন্ট্রনকে বলা হয় স্প্লিট জিন, কেন, বা জাঙ্ক ডিএনএ বলা হয়ে থাকে। The presence of introns is reminiscent and antiquity, and the process of splicing represent the dominance of RNA. The presence of intron is reminiscent of antiquity, and the process of splicing represents the dominance of RNA. এই যে তোমার কি করলো, যখন স্প্লাইসিং হয়ে গেল, স্প্লাইসিং হওয়ার ফলে নন কোডিং পার্টটা বাদ হয়ে গেল, কোডিং পার্টটা শুধু থাকলো। তার ফলে কি হচ্ছে, এবার এমআরএনএটা যে এমআরএনএটা আমরা পেলাম ম্যাচিওর এমআরএনএ, সেটা কি করবে, আরএনএ ওয়ার্ল্ডে মানে ডমিনেন্ট ক্যারেক্টার পালন করবে, ওখান থেকে প্রোটিন তৈরি হবে। ইন রিসেন্ট টাইম দ্য আন্ডারস্ট্যান্ডিং of RNA and RNA dependent process of living system have assumed more importance. তাহলে বর্তমানে কি হচ্ছে, আরএনএ বা আরএনএ ডিপেন্ডেন্ট প্রসেসটা আমরা বেশি ভালোভাবে বুঝতে পেরেছি, এবং যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবার বলছে, এবার আমরা দেখাবো কি কিভাবে তোমার পলিএটেইল ফর্মেশন হচ্ছে। তো the formation of polyetail on mRNA occur in 2 steps. First, cleavage and polyadenylation. তার ক্লিভেজে কি হচ্ছে দেখো, প্রথমে রিকগনিশন অফ দ্য পলিঅ্যাডেনাইলেশন সিগন্যাল। প্রথমে এই যে আমার এই লাস্ট প্রান্তে যে অ্যাডেনাইন গ্রুপ যুক্ত হবে, তার জন্য লাস্ট প্রান্তটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে। ওকে, দ্য পলিঅ্যাডেনাইলেশন সিগন্যাল ইজ রেকগনাইজড বাই ক্লিভেজ অ্যান্ড পলিঅ্যাডেনাইলেশন স্পেসিফাইড ফ্যাক্টর CPSF। এটা হচ্ছে তোমার একটা ফ্যাক্টর, ক্লিভেজ স্টিমুলেশন ফ্যাক্টর। ক্লিভেজ CPSF ফ্যাক্টর, পলিঅ্যাডেনাইলেশন স্পেসিফিক ফ্যাক্টর। তার প্রথম হচ্ছে ক্লিভেজ করার ফলে মানে কি, এমআরএনএ এক পাশটায় কাটবে, কেটে অন্য নিউক্লিওটাইডকে দূর করে আবার সেখানে অ্যাডেনিন যুক্ত করবে। দ্য ক্লিভেজ স্টিমুলেশন ফ্যাক্টর CSTP and CPSF initiate cleavage between the polyadenylation signal and the downstream sequence element. তাহলে ডাউনস্ট্রিমে কি কি সিকোয়েন্স আছে এবং তার সঙ্গে কি কি যুক্ত করতে হবে, এটা নির্ধারণ করা হচ্ছে তোমার CSTF এবং CPSF এর কাজ।
পলি এ পলিমারেজ, তারপর যে এনজাইমটা তোমার এই পলি এ টেলকে যুক্ত করবে যার নাম হচ্ছে পলি এ পলিমারেজ। পলি এ পলিমারেজ অনেকগুলো অ্যাডিনিনকে পরস্পরে যুক্ত করবে। রোল অফ দ্য পলি এ টেল, পলি এ টেলের রোল কি? তাহলে এক নম্বর হচ্ছে সিএসটিএফ এবং সিপিএসএফ, এরা হচ্ছে কি পলি অ্যাডেনাইন স্টিমুলেশন ফ্যাক্টর। ওকে, তো এবার এই দুটোর কাজ হচ্ছে যে এর ডাউনস্ট্রিম বা একটা সিকোয়েন্স রিজনকে আইডেন্টিফাই করা, যে রিজনে তোমার অ্যাডেনিন যুক্ত হবে, তারপর সেটাকে ক্লিভেজ করা এবং তা পলিমারেজ এনজাইমের মাধ্যমে অনেকগুলো অ্যাডেনাইন যুক্ত করে দেয়। এবার এর রোলটা কি, কেন আমরা পলি এ টেল ফরমেশন করব? ইন ইউক্যারিওটস দ্য পলি এ টেল স্টেবিলাইজ দ্য এমআরএনএ। তাহলে পলি এ টেলকে যখন নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের মধ্যে এমআরএনএটা যাচ্ছে, যাতে সেই জিনিসটা সাইটোপ্লাজমে উপস্থিত নিউক্লিয়েট এনজাইম দ্বারা নষ্ট না হয়ে যায়, তার জন্য এটি স্টেবিলাইজেশন। দ্য লেন্থ অফ দ্য পলি এ টেল ভ্যারিজ বিটুইন ডিফারেন্ট এমআরএনএ ইন সেল। তাহলে প্রত্যেকটা এমআরএনএকে আলাদাভাবে চেনার জন্য প্রত্যেক জায়গায় যে এমআরএনএগুলো তৈরি হচ্ছে সে এমআরএনএগুলো আলাদা জায়গা থেকে তৈরি সেটা জানার জন্য আমরা কি করছি, পলি এ টেলের ব্যাপারে ভাবছি। The length of the poly A tail is a result of balance between degradation and elongation. তাহলে একটা আরএনএকে বৃদ্ধি করা বা ভেঙে দেওয়া, এর পিছনে পলি এ টেল সেটা ব্যালেন্স মেনটেন করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা এমআরএনএকে ম্যাচিউর এমআরএনএতে কনভার্ট হতে গেলে তাকে কি হতে হবে, পলি অ্যাডেনাইলেশন হতে হবে, স্প্লাইসিং হতে হবে, 5' মিথাইল গনোসিন ক্যাপ ফর্মেশন হতে হবে।